কলকাতার তো কালকে ম্যাচ রয়েছে মুম্বাইয়ের সাথে। কালকের ম্যাচটা মুম্বাইয়ের হেরে গেলেও কোনো চাপ নেই। কলকাতাতে ম্যাচটা রয়েছে, মানে ডু অর ডাই ম্যাচ নয়, মানে হারলেও কোনো চাপ নেই কলকাতা নাইট রাইডার্সের। অন্যবার যেরকম কলকাতার লাস্টের ম্যাচগুলো জিততেই লাগে, হেরে গেলে প্লে অফ থেকে ছিটকে যায়, এবার কোনো ডু অর ডাই ম্যাচ নেই। তবে জিতে রাখলে ভালো, জিতে রাখলে পয়েন্টস টেবিলের টপারেই থাকবে। না হলে আবার রাজস্থান জিতলে সেক্ষেত্রে আবার সমস্যা হবে। সেক্ষেত্রে রাজস্থান একে উঠে যাবে, দুয়ে কিন্তু নেমে আসবে কিন্তু কলকাতা। এবার সেই জন্য কলকাতাকে সেই দিক থেকে টেবিল টপার থাকতে গেলে জিততে হবে কালকের ম্যাচটা মুম্বাইতে হতে চলেছে। আর দলে কোনো পরিবর্তন হবে নাকি সেটাই বলবো এই ভিডিওতে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বরাবরই কলকাতা নাইট রাইডার্স যেন বাজে খেলে, খারাপ খেলে। তবে গতবার মানে এই বছরের যে আর একটা ম্যাচ খেলেছে মুম্বাইয়ের সাথে কলকাতা, সেই ম্যাচটা কিন্তু কলকাতা দারুণ খেলেছিল। সে মিচেল স্টার্ক সে ভয়ঙ্কর ইয়র্কারগুলো দিয়েছিল অনবদ্য, এবং 170 রানে তাদেরকে অল আউট করে দিয়েছিল। 170 রানের মধ্যে আটকে দিয়েছিল, 145 অল আউট করে দিয়েছিল। অনবদ্য বোলিং করেছিল মিচেল স্টার্ক, অ্যান্দ্রে রাসেল অনেকেই ভালো বল করেছিল। ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দিয়েছিল অ্যান্দ্রে রাসেল। তারপরে তো মিচেল স্টার্ক দারুণ দুর্দান্ত বোলিং করেছিল। মিচেল স্টার্ক কে বলতে পারে যে মুম্বাইয়ের বিপক্ষে আবার কলকাতার মাটিতে জ্বলে উঠবে। আর এই পিচটা, কালকের পিচটা হবে কীরকম আমি বলে দিচ্ছি। পিচটা হবে ঠিক ওই যেরকম আর কি এর আগে হয়েছিল, মানে হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে, সেরকমই কিন্তু পিচটা হবে। মানে অতটা বোলিং সহায়ক পিচ হবে না, ব্যাটিং সহায়ক পিচই হবে। ব্যাট ভালো করা যাবে, সেই জন্য কলকাতা টসে জিতে প্রথমে হয়তো বল করতে চাইবে, চেজই করতে চাইবে। এবং রোহিত শর্মা কিন্তু ইডেন গার্ডেনে খেলতে ভালোবাসে। কলকাতার বিরুদ্ধে কিন্তু এর আগে ইডেন গার্ডেনে সেঞ্চুরি করেছিল এবং ভালো পারফরমেন্সও করেছিল। সেই জন্য কিন্তু এই ম্যাচে জ্বলে উঠতেই পারে রোহিত শর্মা। আগের দিন ব্যাট শেষে আউট হয়ে যাওয়ার পর সে মন খারাপ করে বসেছিল ড্রেসিং রুমে। সূর্যকুমার যাদব সেঞ্চুরি করে জেতালো ঠিকই, কিন্তু সে খুশি ছিল না, মানে সে নিজের পারফরমেন্স নিয়ে অখুশি ছিল। সেই জন্য কলকাতার বিরুদ্ধে সে কিন্তু ভালো করতে চাইবে। আর কলকাতার প্লেইং ইলেভেনে হয়তো আর কোনো পরিবর্তন হবে না, মানে যেরকম প্লেইং ইলেভেন রয়েছে সেরকমই হয়তো থাকবে। আর আমার মনে হয় না এখন কোনো প্লেয়ারকে রেস্ট দেবে বলে। আর ফিল সলকে শোনা যাচ্ছিল প্লে অফে নাকি থাকবে না, এখন শোনা যাচ্ছে ফিল সল্ট প্লে অফে থাকবে, প্লে অফে তাদেরকে নেওয়া হবে, মানে তাদেরকে নেওয়া হবে, মানে থাকবে সে। ছেড়ে যাচ্ছে না। মানে ইংল্যান্ড বোর্ড আর কি পারমিশন দিয়েছে তাকে থাকার জন্য, আইপিএল খেলার জন্য। আইপিএল যদি খেলে সেক্ষেত্রে গুরবাজকে খেলাতে হবে না। এবার প্লে অফের ম্যাচগুলো যদি গুরবাজকে খেলাতে হতো সেক্ষেত্রে কলকাতা চাপ হয়ে যেত। সেক্ষেত্রে 14টা সবকটা ম্যাচেই এই ওপেনিং করবে নারিন ফিলিপ সল্ট খেলতে না পারলে বাকি যারা রয়েছে তারা কিন্তু খেলে দেবে। আর ইডেন গার্ডেনে ফিল সল্ট আর সুনীল নারিন কিন্তু অনবদ্য খেলতে পারে, অনবদ্য কিন্তু তারা খেলে, খুব ভালো তারা কিন্তু খেলে সে। এবং ওপেনিং জুটি হিসেবেও ভালো করেছে এইবারের আইপিএলে। আর কলকাতার পিচে তো ভালো করেছে, সেই জন্য ধরে নিতে হবে তারা তো ভালো করবে। এবং ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার এরা রয়েছে। ভেঙ্কটেশ আয়ার বরাবরই কিন্তু মুম্বাইয়ের বিপক্ষে ভালো করে। তবে এইটা আমরা দেখতেও পারি, হয়তো হয়তো নীতিশ রানা ফিরলে আংক্রিসকে বসাবে নাকি এটা বোঝা যাচ্ছে না, যে বসাতে পারে নাকি সুযোগ দেবে না, নাকি প্লেইং ইলেভেন মানে না চেঞ্জ রাখারই, মানে না পরিবর্তন রাখারই কথা। এবার হুট করে যদি চেঞ্জ করে নীতিশ রানাকে টিমে নিয়ে আসে, সেটা আমার মনে হয় না গৌতম গম্ভীর করবে বলে। উইনিং কম্বিনেশন কেউ ভাঙতে চায় না। আবার এটাও হয়তো করতে পারে যে এখন তো যেহেতু কলকাতার জেতার দরকার নেই, আংক্রিসকে বসিয়ে নীতিশকে খেলালো, তারপর নীতিশ যদি খেলতে পারলো তো প্লে অফের ম্যাচে নিয়ে গেল, আর না হলে আবার আংক্রিস রঘুবংশীকে খেলালো। সেটা কি করবে নাকি সেটা আমি বুঝতে পারছি না। আর বৈভব অরোরা, হর্ষিত রানা এরা কিন্তু খেলবে। চেতন সাকারিয়া আর সাকিব হোসেন এইবারের আইপিএল আর সুযোগ পাবে না, তার কারণ তাদেরকে চেঞ্জ করা হবে না। মিচেল স্টার্ককেও কিন্তু বসানো হবে না, আল্লাহ গজনফির তাকেও বসানো হবে না। আর এস রাদারফোর্ড খেলবে কি করে? এস রাদারফোর্ড মানে রাসেলের যেহেতু ব্যাকআপ, রাসেল যা বল করছে আর যা ব্যাটের থেকে এখন যেন বল যেন ভালো করছে, ফিল্ডিংও ভালো করছে, এই জন্য সেই খেলবে। আর এইবারের আইপিএলে ক্যাচ ধরতে পারেনি, সেই ধরার লিস্টে কিন্তু কেকেআর কিন্তু প্রথমের দিকেই রয়েছে। তার কারণ কলকাতা ওই ক্যাচ ধরতে পারেনি বলে অনেক ম্যাচ একটু হেরে গেছিলো। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের কথা আমি বাদে দিচ্ছি, যদি রাজস্থানের বিরুদ্ধে ওই ম্যাচে তাই। তারপরে যেটা হেরে গেল, আর একটা হারলো যেটা শশাঙ্ক সিং 261 রান যেটা চেস করতে পারলো, মানে ডিফেন্ড করতে পারলো না ওই ম্যাচে লজ্জাজনক ব্যাপার ছিল। 261 রান সেইটা চেস করে দেয় পাঞ্জাব কিংস। প্রথম থেকে প্রভু সিমরন সিংকে এত জঘন্য বল করা শুরু করে। তবে এই কলকাতার পিচে যদি একটু দিল্লির বিরুদ্ধে যেরকম ছিল, একটু হালকা যদি স্পিনও পায় নারিন আর বরুণ চক্রবর্তী, তাহলে হয়তো হাই স্কোরিং ম্যাচ না হতে পারে, তাহলে হয়তো কম রান হতে পারে। বা একটু যদি টার্নিং উইকেটও বানায়,
আর ওই যে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে কিন্তু কোনো টার্নিং উইকেট ছিল না। এবারে ওই উইকেটও মানে ওই উইকেটের মতো এই উইকেটটা হবে কালকের উইকেট, এখন জানি না কি হবে। আর মুম্বাই ইন্ডিয়ান্স অন্তত মান সম্মান রক্ষার জন্য কিন্তু কলকাতাকে হারাতে চাইবে। তারা সবসময় কলকাতার বিরুদ্ধে ভালো করে এসছে, আর কলকাতা যদি কালকে যদি জিততে পারে তাহলে 11টা ম্যাচ জিতবে, 23টা হারবে। আর যদি ওরা জেতে মুম্বাই তাহলে 24টা হবে। তবে মুম্বাই আমি কখনোই চাইবো না মুম্বাই জিতুক। কালকে যদি জিতে যায় তাহলে 9টা জিতবে, আর পরের দুটোর মধ্যে যদি একটা হেরেও যায় বা দুটো সেক্ষেত্রে জেতার চেষ্টা করবে। আর কালকে বৃষ্টির সম্ভাবনা আছে নাকি বোঝা যাচ্ছে না, বৃষ্টি যদি থাকে সেটা আলাদা ব্যাপার। সেক্ষেত্রে যদি পয়েন্ট ভাগ ভাগ হয়ে যায় 1-1, সেক্ষেত্রেও কলকাতার অসুবিধা হবে না খুব একটা। তবে কলকাতার আর 11টা যেতে হবে না, 11টা কখনোই তারা আইপিএলে জিততে পারেনি, সেই রেকর্ডটা গড়ার মুখে রয়েছে বা গড়তে পারে সেই রেকর্ডটা। এখন দেখা যাক সেই রেকর্ডটা গড়তে পারে নাকি। কালকে কি পরিবর্তন হতে পারে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও, কি পরিবর্তন করলে ভালো হতে পারে। বেশি পরিবর্তন করেনি কেন, মোমেন্টাম নষ্ট হয়ে যায়। দলের একটা দল খেলতে থাকে ভারসাম্যপূর্ণ দল, তার মধ্যে যদি বারবার চেঞ্জ করে তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। এই জন্য বারবার চেঞ্জ করা উচিত না, চেঞ্জ করা একেবারেই ঠিক না। এটাই হলো বিষয়, মানে চেঞ্জ করা ঠিক হবে না। মানে বারবার হুটহাট করে প্লেয়ার বাদ দিয়ে দেওয়া, হুটহাট করে প্লেয়ার নিয়ে আসা, এগুলো একেবারে ঠিক না। প্লেয়ারদের ওপর ভরসা রাখা উচিত, আমার মনে হয় তাহলে ভালো হয়। মানে যেটা গৌতম গম্ভীর রাখে, এর জন্য কিন্তু কলকাতা এবার ভালো খেলতে পেরেছে। অন্যবার যেরকম ভরসা রাখে না, প্লেয়ারদের ওপর ভরসা না রাখলে কি হয় যে প্লেয়ার ভাবে আমার ওপর ভরসাই রাখলো না, তখন কিন্তু কনফিডেন্স পায় না ভালো খেলার। আর মানিশ পান্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দরকার আর পড়বে না, ওই একটা ম্যাচে দরকার পড়েছিল। আর এই ম্যাচে আমার মনে হয় না এরকম হবে বলে 30 রানে 3-4 উইকেট পড়ে যাবে বলে আমার মনে হয় না। আর জাসপ্রীত বুমরার ওভারগুলো একটু দেখে খেলা উচিত। আর সেরকম কেউ মুম্বাইয়ের কেউ নেই যে দারুণ বল করবে। তবে পিজু চাওলা কিন্তু এর আগে কলকাতায় খেলতো, ইডেন গার্ডেনে পিচ সম্পর্কে জানে, ভালো বল করতেও পারে। তবে স্পিন সহ পিচ হবে না তো, ভালো বল করার জায়গা নেই। এই ব্যাটিং উইকেটও হয়তো জাসপ্রীত বুমরা 4 ওভার বল করবে, 24 রান দিয়ে 2 উইকেট, বা 30 রান দিয়ে 2 উইকেট বা 1 উইকেট, বা 35 রান দিয়ে 1 উইকেট। এগুলো জাসপ্রীত বুমরার পক্ষেই সম্ভব। আর অন্যান্য বোলার যেখানে 40, 45, 50 করে খাচ্ছে, তাও লাস্ট 2-3টে ম্যাচে হার্দিক পান্ডা দেখলাম 3 ম্যাচে 7টা উইকেট নিয়েছে। প্রথমের দিকে 7টা ম্যাচে প্রথমে বোধহয় 3টে না 2টো উইকেট নিয়েছিল, 6টা না 7টা ম্যাচ খেলে ভালো পারেনি। শেষে 3টে ম্যাচে ভালো বল করেছে, দেখছিলাম 7খানা উইকেট নিয়েছে কলকাতার বিরুদ্ধে। দেখা যাক কীরকম বোলিং করে। আর কলকাতার মাটিতে 91 রানের ইনিংস খেলেছিল 2019 সালে হার্দিক পান্ডে। 91 রানের 233 রান চেস করতে নেমে তারাও ইনিংসটা খেলেছিল। আর অ্যান্দ্রে রাসেল অনেকদিন ব্যাটিং দেখিনি, আজকে একটা বিধ্বংসী ব্যাটিং দেখতে চাই। নারিনা সল্টের তো ব্যাটিং দেখেইছি, প্রায় অনেকগুলো ম্যাচেই দেখলাম, কিন্তু সেই 64 রান করার পর থেকে আর সেরকম বড় ইনিংস রাসেলকে খেলতে দেখলাম না। দিল্লির বিপক্ষে খেলেছিল 19 বলে 41, ভেঙ্কটেশারকে তাও 70 রানের ইনিংস খেলতে দেখেছি 50 বলে। শ্রেয়াসও সেরকম বড় ইনিংস খেলেননি। ভেঙ্কটেশার ওই মুম্বাইয়ের বিপক্ষেই যেন জ্বলে ওঠে, আবার রিভার্স সুইপ ট্রাই করে। ওই ভেঙ্কটেশার তো রিভার্স সুইপ পারে না, রিভার্স সুইপ পারে নীতিশ রানা, মাঝে মাঝে মাঠ থেকে আউট হয়, নীতিশ রানাই ভালো পারতো। আর আঙ্ক্রিস রঘুবংশীকে না বসালে কি হবে, প্লেয়ারটা আরও দেখে নেওয়া যেতে পারে কেমন খেলে। আর নীতিশ রানা আমার যতদূর মনে হয় বসেই থাকবে, কিচ্ছু করার নেই। তাকে নেওয়াও যাচ্ছে না, মানে এমন সমস্যা হয়ে গেছে তাকে চাইলে নেওয়া যাচ্ছে না, এটাই সমস্যা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর কলকাতা অন্যবার কিরকম থাকে, টেনশনে থাকতে, এবার নো টেনশন। এবার যেহেতু কলকাতা ছাড়া অন্য টিমকে আমি সাপোর্ট করি না, একটা টিমকেই সাপোর্ট করি, এই জন্য কোনো টেনশনের ব্যাপার নেই। কলকাতার ওই যে যেতে পারবে কি পারবে না টেনশন, মন খারাপ হয়, এবার আর কোনো মন খারাপের কোনো চিহ্ন নেই। মানে যেহেতু গৌতম গম্ভীর চলে এসেছে, মন খারাপের চিহ্ন নেই। মন খারাপ হয়তো হতে পারে, হয়তো ফাইনাল ম্যাচে হেরে গেল বা সেমিতে হারলেও একটা চান্স পাবে, পরপর 2টো ম্যাচে এই টিম নিয়ে হারবে না, যদি ফাইনালে উঠবেই। ফাইনালে যদি ওঠে ওখানে হারে তখন একটু মানে ভীষণ কষ্ট লাগবে, যেমন 2021 সালে লেগেছিল। সব টিমের সাপোর্টারদেরই লাগে, যে যার টিমকে সাপোর্ট করে সেই টিম হেরে গেলে কতটা খারাপ লাগে সেটা মানে তারাই জানে আর কি। 2021 সালে যেরকম হেরে গিয়েছিল, ওর থেকে খারাপ আর লাগেনি। মানে দশমী ছিল, দশমীর দিন ঠাকুরেরও বিসর্জন হয়েছিল, কেকেআরেরও বিসর্জন দিয়েছিল চেন্নাই সুপার কিংস। এদিন খুব বৃষ্টি ছিল, আমি ম্যাচটা দেখতে পারিনি, 92 রানের পর দেখিনি, কারেন্ট অফ হয়ে গেছিলো। পরে যখন কারেন্ট আসে তখন দেখি 5 উইকেট পড়ে গেছে, মনে হয় 152 না 53 রান, 5 উইকেট। ইয়ন মর্গান আর কে যেন ব্যাট করছিল, নাকি দীনেশ আর মনে হয় ইয়ন মর্গান ব্যাট করছিল। চরম ফ্লপ মিডিল অর্ডার কেকেআরের। এইবার তো ওরকম অত বাজে পরিস্থিতি নেই, এবার সব দিক দিয়ে যেহেতু ভালো হচ্ছে, বোলাররা উইকেট তুলে নিচ্ছে, এই জন্য ভালো হচ্ছে আর কি। আর বরুণ চক্রবর্তী পার্পেল ক্যাপ জিততে পারে। কালকের ম্যাচে কটা উইকেট নেয় সেটা দেখতে হবে। 16টা অলরেডি কিন্তু উইকেট নিয়ে নিয়েছে 11টা ম্যাচে। এখন দেখতে হবে যে মুম্বাইয়ের বিপক্ষে যদি 4 উইকেট নেয় সেক্ষেত্রে 20টা হবে, একটু চাপের
কেন অত তো উইকেট পায় না বরুণ চক্রবর্তী, যদি সেটা নিতে পারে পার্পেল ক্যাপ কেকেআরের হয়ে কেউ কখনো জিততে পারেনি, সেই রেকর্ডটা হয়ে যাবে। আর নারিনের এই রেকর্ডটা করার সম্ভাবনা নেই, আর অরেঞ্জ ক্যাপ জেতারও সম্ভাবনা নেই নারিনের। আর যদি একটা সেঞ্চুরি করে দেয় কালকের ম্যাচে সেটা আলাদা ব্যাপার, সেঞ্চুরি করে দিলেও বিরাট কোহলিকে ছোঁয়া কঠিন হবে। বিরাট কোহলি এবার অরেঞ্জ ক্যাপ জিতবে, এর আগে 16 সালে জিতেছিল 973 রান করে, সেই রান ভাঙতে পারেনি বিরাট কোহলি নিজেও, কেউ ভাঙতে পারেনি 973 রানের রেকর্ড। ওইবার একটা আলাদাই ফর্মে ছিল, ওইবার একটা আলাদাই খেলে দিয়েছিল। 2016 সালটা খুব ভালো গেছিলো বিরাট কোহলির জন্য রানের ক্ষেত্রে, কিন্তু কাপ জিততে পারেনি, সেটা ইন্ডিয়ান টিমের হয়েও জিততে পারেনি, আরসিবির হয়েও জিততে পারেনি। মানে পুরো নিজের সেরাটা দেওয়া সত্ত্বেও ভালো খেলতে পারেনি, মানে জিততে পারেনি। কাপ জেতাটাই তো মূল কথা, সেটা নারিনের কাছে ওই পার্পেল কাপ জেতার কথা না, অরেঞ্জ কাপ জেতারও কথা না, তবে ওই যে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটা জিতবে। ওইটা যা পয়েন্ট পেয়েছে 1200 পয়েন্ট, বিরাট কোহলি তারপরে রয়েছে, তারপর ফিল সল্ট রয়েছে, তারপরে বাকি আলাদা আলাদা প্লেয়ার রয়েছে। তবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হতে পারে নারিন যদি কাপ নিতে পারে কলকাতা, তার কারণ যেভাবে পারফরমেন্স করেছে ব্যাটে বলে অনবদ্য। আর ভেঙ্কটেশের তো বলই করতে দেখলাম না, রমনদীপকেও বল করতে দেখলাম। আর রমনদীপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় খেলছে, ওই রমনদীপই ম্যাচের মোড় অনেক সময় ঘুরিয়ে দিয়েছে। 6 বলে 25, 8 বলে 28, 10 বলে 29, 9 বলে 19, ওইগুলোই গুরুত্বপূর্ণ, ওইগুলোই ম্যাচের টার্নিং পয়েন্ট শেষ দিকে। ওরা অসাধারণ, আর বড় বড় এত ভালো হিট করতে পারে রমনদীপ, এটা আমি জানতাম না। মুম্বাই ইন্ডিয়ান্স যখন খেলাতে এত বড় বড় হিট করতে আমি দেখিনি, কিন্তু এইখানে যেন একটা আলাদা হিটার হিসেবে পরিণত হয়েছে। মানে ইন্ডিয়ান রাসেল আর কি, বলতে গেলে ইন্ডিয়ান রাসেল রমনদীপ সিং। হয়তো মুম্বাইতে থাকলে সুযোগই দিত না হার্দিক পান্ডিয়া, এই কলকাতায় সুযোগ পাচ্ছে, কলকাতায় খেলছে বলে সুযোগ পাচ্ছে। একদম পারফেক্ট সময় নামে রমনদীপ, আগে নামলে হয়তো আউট হয়ে যেতে পারে, ওই জন্য একদম তাকে শেষে নামানো হয়। রিঙ্কু রাসেল তো আছেই, শেষে আসবে রমনদীপ। জুন মাস থেকেই শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপের আসর। প্রায় সব দলই কিন্তু ঘোষণা করে দিয়েছে টিম, তাদের 15 জনের স্কোয়াড। কিছু কিছু দল করেনি, করে দেবে। টি-20 ওয়ার্ল্ড কাপে কোন দলের বোলিং বেশি শক্তিশালী সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো, মানে কোন দলের বোলিং বেস্ট লাগছে সেটাই এই ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভারতের বোলিং আদৌ কি সেরা সেটাই বলবো। ভারতের যে স্পিন বোলিং শক্তিশালী সেটা আমরা সকলেই জানি, কিন্তু পেস বোলিং আদৌ কি শক্তিশালী সেই আলোচনা করবো এই ভিডিওতে। এবারের আইপিএলে দেখেছি আমরা যে অনেক অনেক বোলার ভালো বল করেছে, বিদেশি বোলার অনেকে মার খেয়েছে, কিন্তু তারাও কিন্তু রয়েছে তাদের দলের হয়ে, মানে তাদের দেশের হয়ে খেলার জন্য রয়েছে দলের স্কোয়াডে। এবার টি-20 আইপিএলে খারাপ করেছে, যে মানে আইপিএলে খারাপ করেছে মেনে নিচ্ছি, কিন্তু বিশ্বকাপেও যে খারাপ করবে এটা আমার মনে হয় না। সেখানে হয়তো ভালো করে দিতে পারে, সেটা কিন্তু দেশের খেলা, এটা আইপিএল নয়। সেই জন্য হ্যাঁ হয়তো খারাপ যেতে পারে, একটা দুটো ম্যাচে সে খারাপ পারফরমেন্স করতে পারে, যে কোনো প্লেয়ারের কথা আমি বলছি, যত ভালোই প্লেয়ার হোক না কেন, হয়তো খারাপ খেললো তারপর আবার রিদমে ফিরলো বা ফর্মে ফিরলো বা খুব ভালো বল করে দিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু খারাপ ফর্মে বল মনে হয় কেউ করবে না। আমি যদি নিউজিল্যান্ডের বোলারদের আসে, নিউজিল্যান্ডের বোলিংটাই বেশি ভালো লাগছে। নিউজিল্যান্ডের টিম সাউথি, টেন বোল্ট, তার সাথে সৌদি, ম্যাট হেনরি, তারপরে রাচিন রবীন্দ্র, মাইকেল ব্রেসওয়েল, খারাপ না কিন্তু খুব একটা, মিচেল স্যান্টেনার, মানে ওই দল কিন্তু বেশ শক্তিশালী লাগছে। স্পিন বোলিং যেরকম ভালো রয়েছে, আর সৌদি অতটা হাইফাই লেভেলের স্পিনার নয়, তবে সে মোটামুটি স্পিনার, যে কোনো দলের মানে জেতানোর পক্ষে, মানে যে কোনো দলের বিরুদ্ধে ভালো বোলিং করার ক্ষেত্রে বা নিউজিল্যান্ডকে জেতানোর ক্ষেত্রে ঠিক আছে। এই সৌদি ভালো ভালো, অতটা হাই কোয়ালিটির স্পিনার না হলেও মোটামুটি ভালো বল করে। তার সাথে মিচেল স্যান্টেনার অসাধারণ কিন্তু বল করে, একজন অলরাউন্ডার বলতে গেলে। সে চেন্নাই টিমের হয়ে খেলেছে, একটা ম্যাচে সুযোগ পেয়েছে, ভালো খেলতে পারেনি, সেটা আলাদা ব্যাপার। অনেক দিন বসিয়ে রাখার পর যদি হুট করে খেলানো হয়, যে কোনো প্লেয়ারই এরকম খারাপ পারফরমেন্স করবে, সেই জন্যই মিচেল স্যান্টেনার খারাপ পারফরমেন্স করেছে। আর নিউজিল্যান্ডের পুরো যারা যারা রয়েছে শেষ দিকে, পুরো শেষ অবধি ব্যাটিং করতে পারে। ম্যাট হেনরি ব্যাট করতে পারে, ম্যাট হেনরি অতটা ভালো ব্যাট করতে পারে না, ম্যাট হেনরিটা একটু কম ব্যাট করে। সৌদি ব্যাটিং করতে পারে, টিম সাউদি পারে, লকি ফার্গুসন পারে, লকি ফার্গুসন রয়েছে। লকি ফার্গুসন আরসিবির হয়ে জঘন্য বোলিং করেছে, 4-5টা ম্যাচে খেলে জঘন্য বোলিং করেছে, কিন্তু কে বলতে পারে যে নিউজিল্যান্ডের হয়ে ভালো বোলিং করবে না। এই জন্য নিউজিল্যান্ডের বোলিংটা বেশি শক্তিশালী লাগছে। আর অস্ট্রেলিয়ার বোলিংয়ের কথা বলি, অস্ট্রেলিয়ার বোলিংটাও শক্তিশালী। জশ হেজেলউড, প্যাট কামিন্স,
মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, তার সাথে ম্যাক্সওয়েল অফ স্পিন বলটা করবে, অ্যাস্টন আগার, একেবারে সুপার কিন্তু কম্বিনেশান। তার সাথে মার্কাস স্টোইনিস রয়েছে, ক্যামেরন গ্রিন রয়েছে যে মিডিয়াম পেস অলরাউন্ডিং বোলিংটা করতে পারে, মিচেল মার্শ রয়েছে, অপ্রতিরোধ্য জাস্ট কোনো কথা হবে না। সেই জন্য ওই দলের বেশ শক্তিশালী লাগছে। অস্ট্রেলিয়ার বোলিংটাও বেশ শক্তিশালী লাগছে, নিউজিল্যান্ডের বোলিংটাও শক্তিশালী লাগছে। ভারতের বোলিংটা, স্পিন বোলিংটা অবশ্যই শক্তিশালী। কুলদীপ চাহাল রয়েছে, তার সাথে জাদেজা রয়েছে, স্পিনাররা ঠিক আছে, কিন্তু তার সাথে অক্সার প্যাটেল রয়েছে। 3 জন স্পিনারকে হয়তো খেলানো হতে পারে, এই ভারত হয়তো খেলাতে চাইবে। আর ফাস্ট বোলিংটা একটু দুর্বল। ফাস্ট বোলিংটা বুমরা ঠিক আছে, তার সাথে আকসদীপ সিং আর সিরাজ, এই দুটোই কেমন হয়ে গেছে। আকসদীপ সিংয়ের আমি একটু রেকর্ডটা বলি। আকসদীপ সিং 44টা ম্যাচ খেলেছে T20 ক্রিকেটে। আকসদীপ সিং খেলে উইকেট নিয়েছে 62টা ভারতের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। 8.63 হলো ইকোনমি। এর মধ্যে 2022 সালে T20 ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছে বেশ কয়েকটা। 20.9 হলো অ্যাভারেজ। আর T20 কেরিয়ারে 129টা ম্যাচে 160টা উইকেট নিয়েছে, 8.55 ইকোনমি। মার খেয়ে গেল, তার মধ্যে কিন্তু উইকেট তোলার ক্যাপাসিটি রয়েছে। 24.1 হলো অ্যাভারেজ, যেটা অনেকটাই বেশি। আর টি নটরাজনের আমি রেকর্ডটা বলি। টি নটরাজনও কিন্তু খেলেছে T20, অনেক অল্প ম্যাচ খেলেছে, কিন্তু সেও কিন্তু ভালো বোলার। কিন্তু তাকে কী জন্য নেওয়া হলো না আমি জানি না, হয়তো T20-তে সেরকম একটা ম্যাচ খেলেনি, তাকে খেলানো হয়নি। আকসদীপ সিং খেলেছে, সেই জন্য তাকে নেওয়া হচ্ছে। হয়তো তাকে নেওয়া হতো নটরাজনকে, যদি আর কি আকসদীপ সিংকে বাদ দেওয়া হতো। মানে কি, চোটের জন্য ছিটকে যেত। বাদ তো ওইভাবে দেওয়া যেত না, যাকে খেলিয়েছে তাকেই নেবে, এইটুকুই স্বাভাবিক। কিন্তু চোটের জন্য ছিটকে গেলে টি নটরাজন সুযোগ পেত। টি নটরাজন T20 ক্রিকেটে 4টে ম্যাচে 7টা উইকেট নিয়েছে, 7.62 ইকোনমি, 17.4 হলো অ্যাভারেজ। আর T20 ক্রিকেটে টোটাল 90টা ম্যাচে 100টা উইকেট নিয়েছে, 8.41 হলো ইকোনমি, 27.3 হলো অ্যাভারেজ। মানে টোটাল যদি T20 রেকর্ড দেখতে হয় একেবারে খারাপ না। ইকোনমিও কিন্তু অনেকটাই কম, 8.41। 8.55 যেখানে আকসদীপ সিংয়ে, সেখানে টি নটরাজনে 8.41। সেই দিক থেকেও নটরাজন এগিয়ে, কিন্তু ম্যাচ যেহেতু কম খেলেছে এই জন্য নটরাজনকে সম্ভবত নেওয়া হয়নি এই কারণেই। আর ভারতের আর মোহাম্মদ সিরাজও T20-তে সেরকম একটা ম্যাচ খেলেনি আন্তর্জাতিক T20-তে, তাও তাকে নেওয়া হয়েছে। হয়তো রোহিত শর্মা ভেবেছে সিরাজ হয়তো ভালো করবে, এর জন্য তাকে নেওয়া হয়েছে। এই সিরাজ শুধুমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধে অপ্রতিরোধ্যভাবে খেলে দেয়, অন্য টিমের বিরুদ্ধে খেলতে পারে না। আর শ্রীলঙ্কার বোলিংটা মোটামুটি, শ্রীলঙ্কা না, ওটা সাউথ আফ্রিকার বোলিংটা মোটামুটি। রাবাদা, অ্যান্ডিস নকিয়া, আর নতুন বোলার লুঙ্গি এনগিডিও নেই, নতুন প্লেয়াররা রয়েছে ওদের টিমে বোলার। আর রাবাদারটা বলেছি, কেশব মহারাজ, জেরালকো আসছে, বি ফরচুন, মার্কো জনসন, এই অতটা ভালো না। হয়তো রাবাদার অ্যান্ডি নকিয়াকেই খেলাবে, জেরালকসে সেক্ষেত্রে সুযোগ পাবে না। আবার এটাও হয়তো হতে পারে জেরালকসকেও খেলানো হলো, তার সাথে অ্যান্ডি নকিয়া, রাবাদা, এটাও হলো। আবার এটাও হতে পারে মার্কো জনসন, অ্যান্ডি নকিয়া, রাবাদা, 3 জনে পেসার খেলানো হলো। তবে 3 জন পেসারের খেলার চান্স কম, স্পিনার হয়তো বেশি খেলাবে, 2 জন ফাস্ট বোলারই খেলাবে, সেটা হয়তো রাবাদার নকিয়া হতে পারে। আর মার্কো জনসন মনে হয় হবে না, সুযোগ পাবে না। জেরালকসে ইয়ং প্লেয়ার হিসেবে সুযোগ পেয়েছে, তাকে আর তো কোনো পেসার নেই, ওর জন্য তাকে নেওয়া হচ্ছে। লুঙ্গি এনগিডিও ছিল, লুঙ্গি এনগিডিওকেও নেওয়া যেতে পারতো, কিন্তু নেয়নি সাউথ আফ্রিকা, তার উপর ভরসা দেখায়নি। আর বাংলাদেশের পেসার হবে তো কে বোঝাই যাচ্ছে, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ। বাংলাদেশের বোলিং একেবারে খারাপ না, কিন্তু বাংলাদেশের বোলিং সবসময় T20 বিশ্বকাপের মঞ্চে খারাপ পারফরমেন্স করে, সেটা সাকিব থাকুক বা শরীফুল থাকুক বা যেই থাকুক না কেন, যত ভালোই বোলার থাকুক না কেন, T20 বিশ্বকাপের মঞ্চে যে মুখ থুবড়ে পড়ে, ভালো করতে পারে না। তাই জন্য এইবার দেখা যাক, আগে থেকে বলা যাচ্ছে না যে এই দল নিয়ে ভালো করবে নাকি, ভালো না করার চান্স খুবই বেশি। ভালো করতে পারলে তো ভালো কথা, ভালো করতে পারলে তো ভালোই লাগবে সকলে। তার কারণ যে টিমে সাকিব আল হাসানের মতো প্লেয়ার রয়েছে, মুস্তাফিজুর রহমানের মতো প্লেয়ার রয়েছে, যে কিছুদিন আগেই IPL-এ ভালো বল করে আসলো, এখন তো সে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলছে। সেটাই, শরীফুল ইসলাম রয়েছে, তাসকিন আহমেদ ভালো বল করে, ভালো সঠিক লাইন লেন্থে বল করে, তারপর ইয়র্কার দিতে পারে, খুব ভালো বল করে, ভালো একজন বোলার। আবার রিশাদ হোসেনের মতো লেগ স্পিনার রয়েছে, যে স্পিন বোলিংটাও করে দিতে পারে, লেগ স্পিন, আবার কিন্তু ব্যাটটাও করে দিতে পারে। সেই জন্য বাংলাদেশেরও কিন্তু একেবারে খারাপ লাগছে না। তবে দেখা যাক কেমন পারফরমেন্স করে। আর ইংল্যান্ডেরটা মোটামুটি, ইংল্যান্ডেরটা মঈন আলী, আদেল রাশিদেরা রয়েছে, তারপরে আর রয়েছে স্যাম কারান বোধহয়, আর স্যাম কারান, আর একটা কোন বোলার যেন রয়েছে,
মানে ইংল্যান্ডেরটা মোটামুটি লাগছে, ইংল্যান্ডের বোলিংয়ের জন্য হয়তো মার খাবে, ইংল্যান্ডের বোলিংয়ের জন্য হয়তো ভালো কিছু করতে পারবে না। তবে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার বোলিংটাই সব থেকে সেরা সেরা মনে হচ্ছে। তারপরে যদি কোনো টিমের বোলিং হয়ে থাকে সেটা হলো ভারতের বোলিং। আর ওয়েস্ট ইন্ডিজের বোলিং আবার কি, ওয়েস্ট ইন্ডিজের বোলিং মানে অ্যান্দ্রে রাসেল, তারপর জ্যাসন হোল্ডার, অ্যাকিল হোসেন, বেশিরভাগই অলরাউন্ডার প্লেয়ার। আলজারি জোসেফ একদম জঘন্য খেলে 4 সিবির হয়ে, তাও কিন্তু তাকে নেওয়া হয়েছে। জঘন্য খেলা সত্ত্বেও তাকে নেওয়া হয়েছে, তার কারণ তাদের ওপর ভরসা দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আর ওদের জানি না এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কী করে ভালো করবে, হয়তো ব্যাটিংটা খুবই শক্তিশালী, বোলিংটার জন্য হয়তো একটু হলেও পস্তাবে বা একটু হলেও সমস্যায় হয়তো পড়তে পারে। তার কারণ তাদের বোলিংটা অতটা শক্তিশালী বা সেরা মনে হচ্ছে না। তার কারণ যখন একটা অলরাউন্ডার বল করে বা ব্যাটিং অলরাউন্ডার বল করে তখন এক ধরনের বোলিং হয়, যখন শুধু বোলার বল করে সেটা এক ধরনের বোলিং হয়। যারা অলরাউন্ডার তারা কিন্তু মার খাবে উইকেট নেবে, আর উইকেট টেকার যারা বোলার তারা কিন্তু মার কম খাবে, আবার কোনো সময় মারও বেশিও খেতে পারে, উইকেট মেন তুলবে, যেটা আলজারি জোসেফ করতে পারে। কিন্তু আলজারি জোসেফ ওয়েস্ট ইন্ডিজের খুব একটা খারাপ বল করে না, হয়তো এইখানে খেলতে পারেনি, কিন্তু কে বলতে পারে ওয়েস্ট ইন্ডিজের মতো পিচে হয়তো তার বোলিং কার্যকরী হবে সেরকম গতি দিয়ে। আর বাউন্সার বলটা কিন্তু ভালোই করতে পারে আলজারি জোসেফ, ওই একটা বলই করতে পারে, আর সেরকম কিছু ভেরিয়েশন নেই। স্লোয়ার দেয় আর সুইং টুইং করে না আলজারি জোসেফের, আর অ্যাঙ্গেল করে এসে মাঝে মাঝে লেফটিদের ক্ষেত্রে বল করে, এগুলোই করে। আর যদি আর কি ভারতের বোলিংয়ে যদি থাকতো, মানে কুলদীপ যাদব তো রয়েছে, মানে ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে আমি বলছি স্বামী যদি আসতো তাহলে ভালো হতো। স্বামী যদি থাকতো, কিন্তু চোটের জন্য খেলতে পারছে না। অনেকে জিজ্ঞাসা করে স্বামীর খবর কি, স্বামী কেন খেলছে না? স্বামী খেলতে পারবে না চোটের জন্য, চোট এখনও সারেনি তার, সেই জন্য। এবার সে খেলতে পারলে খুব ভালো হতো। সে না খেলার জন্য গুজরাটও খারাপ খেলেছে এইবারের আইপিএলে। কোন দলের বোলিং তোমাদের শক্তিশালী লাগছে সেটা কমেন্ট বক্সে জানিও। আমার মনে হচ্ছে যেই দলের মনে হলো আমি বলে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাকিস্তানের বোলিং সেরকম একটা ভালো না, কোনো লেগ স্পিনার ঠিকঠাক নেই, না আছে সাদাব খান, আর কোনো ভালো কোনো উজমা মিরকে খেলাচ্ছে ফালতু স্পিনার। আর নাসিম শাহ কত দূর কী করতে পারবে জানি না, ভালো বোলার বাট অত ভরসাযোগ্য না। মানে এখন আবার কি আগের মতো ভালো বল করতে পারবে নাকি ঠিক নেই। আর শাহিন শাহ আফ্রিদি রয়েছে একটা, আর মোহাম্মদ আমির, ওই একটা সেরা বোলার। মোহাম্মদ আমির আর শাহিন শাহ আফ্রিদি দুজন একসাথে বল করবে, সেটা দেখতেই কেমন লাগবে। মোহাম্মদ আমির একটা আলাদা লেভেলের বোলার, মোহাম্মদ আমিরের সাথে কখনোই শাহিন শাহ আফ্রিদির তুলনা হয় না। আমির এক ধরনের বোলার, শাহিন শাহ আফ্রিদি এক ধরনের বোলার, দুজনের বাহাতি বোলার, ওইটাই মিল রয়েছে, আর কোনো মিল নেই। আর 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 কোনো মানে পাকিস্তানের সেরকম ভালো কোনো নেই, মানে সেই জন্য আমার মনে হয় না এবার ফেভারেট বলে T20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান তো হেরেও আসলো। নিউজিল্যান্ডের না, হেরে না, ড্র হয়েছে। নিউজিল্যান্ড সি টিম পাঠিয়েছিল তার কাছে এরকম এই অবস্থা হয়েছে, কিছু বলার নেই। আর ইন্ডিয়া যেটা সমস্যায় পড়ে ভারত, সেটা হলো হার্দিক পান্ডার বিকল্প না রাখা। এখনও পর্যন্ত হার্দিক পান্ডার বিকল্প নেই। যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এখানে 2-3টে এরকম পেস অলরাউন্ডার থাকে, সেখানে ভারতের কোনো পেস অলরাউন্ডার হার্দিক পান্ডা ছাড়া নেই। এটাই হলো প্লাস পয়েন্ট অন্য দলের, আর মাইনাস পয়েন্ট ভারতের। মানে ভারতের কোনো পেস অলরাউন্ডার নেই, এর জন্য আর কি মুখ থুবড়ে পড়ে, ভালো খেলতে পারে না।